সকালে করা ছোট্ট একটি পরিকল্পনা সারা দিনের কাজকে সহজ করে দেয়। তাই দিন শুরু হোক সঠিক পরিকল্পনা আর সময়ের সঠিক ব্যবহারের মাধ্যমে। একটা কথা মনে রাখবেন, একটি সুন্দর সকালই একটি সফল দিনের ভিত্তি। আসসালামু আলাইকুম এভরিওয়ান। রূপালীর দিনরাত্রির পক্ষ থেকে আমি রূপা আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরেকটি ব্লগ দেখার জন্য। আজকের ভিডিওটা সন্ধ্যা থেকে শুরু করেছি। খুব ফুচকা খেতে ইচ্ছা করছিল, তাই ফুচকা খেতে বের হয়েছিলাম। তো ফুচকা খাওয়া শেষ করে ওরা বলল যে বাসায় এসে চা খাবে, মানে আমার ভাগ্নি আর ভাগ্নি বউ আমাদের সাথে ছিল। তো ওদেরকে সাথে নিয়ে বাসায় চলে এসেছি, তারপর একটু চা বানিয়ে নিয়েছি। হাতে বেলি ফুল দেখতে পাচ্ছেন, আর এই ফুলটা কিন্তু আর আমার বাবা আমাকে কিনে দেয়নি, আমি নিজেই কিনে নিজেকে গিফট করেছি। বেলি ফুল আমার এত পছন্দ, আমি বাহিরে বেলি ফুলের মালা দেখলেই কিনে নেই। হাতে পরে থাকতে খুব ভালো লাগে, আর এই ঘ্রাণটা শুকতেও খুব বেশি ভালো লাগে। তো ফুলটাকে রেখে দিলাম, কারণ এখন কাজ করতে হবে, ফুল পরে তার কাজ করা যাবে না। 2 দিন আগে কলিজা রান্না করেছিলাম, তো কলিজার যে প্যাকেটটা ছিল সেটাতে দেখলাম বেশ বড় এক টুকরো মাংসের পিস ছিল। তো সেটাকে ভাবলাম একটু আলাদা করে রাখি, ওটা দিয়ে একটু চাপ বানিয়ে নিব। তো মাংসের পিসটা 2টো টুকরোই হয়েছে, বেশি আর হয়নি। তো এখানে চাপ বানানোর জন্য আমি ম্যারিনেট করে রেখে দিব। তো আমি প্রথমেই টক দই দিয়েছি, তারপরে আদা রসুন পেস্ট, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া, জিরা, গরম মশলার গুঁড়া এগুলো দিয়ে আমি ম্যারিনেট করে রেখে দিব। গরুর মাংসটা একটু ম্যারিনেট করে রেখে দিলে কিন্তু এরপরে ওইটা দিয়ে কাবাব বা চাপ আইটেম রান্না করলে বেশি ভালো হয়। আর মাংসটাকে কিন্তু আমি একটু ভালো করে থেতো করে নিয়েছি। যদিও মাংসটাকে আরও পাতলা করে কাটার দরকার ছিল, কিন্তু আমি অতটা পাতলা করে কাটতে পারিনি, পাতলা করে কাটলে আরও বেশি ভালো হতো। তো এখন আমি সব কিছু দিয়ে ম্যারিনেশন করে এটাকে রেখে দিব। আজকে আর এটা রান্না করব না, পরবর্তীতে যখন রান্না করব তখন ইনশাআল্লাহ অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন প্লিজ লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আমার ভিডিওর কোনো অংশ দেখে যদি আপনাদের একটুও ভালো লাগে আর মনে হয় আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা উচিত, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে আমি ভিডিও দেওয়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর যারা এই কাজগুলো অলরেডি করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওতে কিন্তু আমি 2 ঘন্টা টার্গেট নিয়ে আমার সংসারের কতগুলো কাজ করেছি সেটাই শেয়ার করব। আসলে টার্গেট নিয়ে কাজ করলে দেখবেন কাজগুলো সময় মতন হয়ে যায়, আর সময় মতন কাজ শেষ হলে দেখবেন আপনার দিনটা কিন্তু বেশ ভালো যাবে। তো আমি এখানে সকালের নাস্তাটা আগে করে নিয়েছি, কারণ সকালের নাস্তাটা যদি হয়ে যায় তাহলে দেখবেন অনেক বড় একটা ঝামেলার কাজ শেষ হয়ে যায়। কারণ সকালের নাস্তার পরে কিন্তু আমরা বেশ অনেকটা সময় হাতে পাই, আর ওই সময়ের মধ্যেই যদি আমরা কাজগুলো করে নিই তাহলে দেখবেন রান্নাবান্নাও দেরি হয় না, আর কাজগুলোও খুব সুন্দরভাবে করা যায়। সংসারের কাজগুলো তাড়াতাড়ি করার ক্ষেত্রে আমি যেই বিষয়টা ফলো করি সেটা হচ্ছে ঘুম থেকে উঠে আগে কিছুক্ষণ সময় নিয়ে ভাবি যে আজকে সকালে নাস্তায় কি বানাবো আর কি রান্না করব। এই জিনিসটা যদি আগে থেকে চিন্তা করা যায় তাহলে কিন্তু দেখবেন বেশ অনেকটা সময় বেঁচে যায়। তারপরে প্রায়োরিটি বেস কাজ করা, কোন কাজটা আগে করবেন কোন কাজটা পরে করবেন, এভাবে পরিকল্পনা করে যদি কাজ করা যায় তাহলে দেখবেন সময়ের অপচয় কম হয় আর কাজের চাপও কম লাগে। আদাতুনিস প্যাশন থেকে আপু খুব সুন্দর একটা কমেন্ট করেছেন আমার গত ভিডিওতে। আপু বলেছেন আপু কানিজ আপু আর হীরা আপুর ভিডিও সবসময় দেখতেন, কিন্তু আপুরা চলে যাওয়াতে আপুর খুবই মন খারাপ হয়েছে। আর সেই সাথে উনি আমার ভিডিও খুব পছন্দ করেন, আমি যে চ্যানেল ছেড়ে যাইনি এজন্য আপু অনেক খুশি হয়েছেন। অসংখ্য ধন্যবাদ আপু। জান্নাত এশা আইডি থেকে আপু বলেছেন রূপা আপু নিয়মিত ভিডিও দিবেন। ইনশাল্লাহ আপু চেষ্টা করছি নিয়মিত হওয়ার জন্য, দোয়া করবেন আমি যাতে নিয়মিত আপনাদের পাশে থাকতে পারি। নীলা হাসান আইডি থেকে আপু বলেছেন ভিডিও পেয়ে অনেক খুশি হয়েছি, আপনাদের খুশির জন্যই কিন্তু এত পরিশ্রম করে যাই, আপনারা যদি খুশি হন তাহলে ভাববো যে আমার পরিশ্রম সফল হয়েছে। আরহাম যেদিন সকাল সকাল ঘুম থেকে উঠে সেদিন আমার কাজগুলো না খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়, কারণ সকালের নাস্তাটা যদি ওকে তাড়াতাড়ি করিয়ে দিতে পারি তখন আমি অন্যান্য কাজে মনোযোগ দিতে পারি। তো আমি কাজ করতে যাওয়ার আগে আমার বেসিনটা ক্লিন করে নিচ্ছি। এই বেসিনটা কিন্তু আমি প্রত্যেক দিন পরিষ্কার করি। এখানে হারপিকের পাউডার নিয়েছি, যদিও প্রত্যেক দিন হারপিকের পাউডার দিয়ে পরিষ্কার করি না, কিন্তু আমি চেষ্টা করি প্রত্যেক দিনই হাত মুখ ধোয়ার পরে একবার হালকা করে বেসিনটাকে ক্লিন করে দিতে। আর 2-1 দিন পর পর এভাবে হারপিকের পাউডার বা হারপিক দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে ক্লিন করে নিই। আর
এই হারপিকের পাউডারটাতে না খুব সুন্দর একটা স্মেল আসে, স্মেলটার জন্য অনেক বেশি ভালো লাগে আর ক্লিনিংও খুব সুন্দর হয়। আর এই যে ছোট্ট এই নেটের জালিটা নিয়েছি, স্ক্রাবারটা নিয়েছি, এটা দিয়ে এই ধরনের বেসিনগুলো ক্লিন করলে ভালো হয়, বেসিনে কোনো প্রকার দাগ পড়ে না। তো বেসিনটা ক্লিন করার পরে আমি কিন্তু এভাবে হচ্ছে স্ক্রাবারটা ঝুলিয়ে রেখে দিই কিছুক্ষণের জন্য। পানিটা ঝরে গেলে ওই যে পাশে থাকা মাটির হাঁড়ি দুটো দেখতে পাচ্ছেন, হাঁড়িটার ভিতরে রেখে দিই, এতে করে স্ক্রাবারটা দেখাও যায় না আর এই জায়গাটা দেখতেও ভালো লাগে। সংসারের কাজে দেরি হওয়ার আরেকটা রিজন হচ্ছে আপনি যদি কাজের সময় মোবাইলটা হাতে নেন। আপনি যদি 2 মিনিটের জন্য মোবাইলটা হাতে নেন, দেখবেন 2 মিনিট বলে কখন যে 10 মিনিট পার হয়ে যাবে আপনি টেরই পাবেন না। এর জন্য আপনি যখন কাজ করবেন তখন অবশ্যই মোবাইলটা থেকে একটু দূরে থাকবেন, তাহলে দেখবেন খুব তাড়াতাড়ি কাজটা শেষ হয়ে যাচ্ছে। আমাদের সংসারে কিছু কিছু কাজ আছে যেগুলো আমাদেরকে ডেইলি করতে হয়। ডেইলি বলতে মানে ডেইলি 2-1 বার তো করতেই হয়। যেমন বিছানা গুছানো। ঘুম থেকে উঠেই যদি সাথে সাথে বিছানাটা গুছিয়ে নেওয়া যায়, তাহলে দেখবেন ঘরটা মনে হয় যে অর্ধেকই গুছানো হয়ে গিয়েছে। কারণ বিছানা এলোমেলো থাকলে ঘর পুরোটাই এলোমেলো লাগে। তা আমি যেহেতু 2টা বেডরুমই আমাদের এলোমেলো হয়, 2টা বেডরুমই ঘুম থেকে উঠেই তারপরে গুছিয়ে নেই। আর আরহাম যখন ওঠে তখন আমাদের বেডরুমটাও গুছিয়ে নেই। তারপরে আজকে যেমন প্ল্যান করেছি, আজকে হচ্ছে আমার সবগুলো ফার্নিচার ক্লিন করে নিব, একদম সুন্দরভাবে ধুলাবালি পরিষ্কার করে নিব। এই যে বেশি ডিজাইনের ফার্নিচার আমি কেন কিনতে চাই না জানেন? এইভাবে যে ধুলাবালি আটকে যায় সেগুলো যে ক্লিন করতে কী একটা ঝামেলা করতে হয় তার বলে বোঝানো যাবে না। কিন্তু আমার এই ওভেন র্যাকটাতে খুব একটা ডিজাইন নেই, আর যেই ডিজাইন আছে সেটাতে মানে হাত দিয়ে ক্লিন করা যাচ্ছে, এর জন্য খুব একটা ঝামেলা হচ্ছে না। আমি আমার ডাস্ট ক্লিনারটা দিয়েই ধুলাগুলো সুন্দর পরিষ্কার করে নিয়েছি। আর ঘর নোংরা করার জন্য আমার আরহাম বাবাই যথেষ্ট। এই যে দেখুন ঘরের মধ্যে কি কি ফেলে রেখেছে, সব খেলনা নিয়ে সে এই ফ্লোরে রেখে দিবে। এখন সে টুকটাক লেখালেখি করছে, তো কালার পেন্সিলগুলো নিয়েই সে হচ্ছে এই ফ্লোরে ঢেলে দিবে। আমি বারবার ওকে এই বক্সটার ভিতরে দেই যে কালার করে আবার বক্সে রেখে দিবে, কিন্তু কে শোনে কার কথা, এ যেন আমার মাথা ব্যথা। কিন্তু সে কখনোই বক্স থেকে নিবে না, বক্স থেকে নিয়ে সবগুলো একসাথে ফ্লোরে ঢেলে দিবে, তারপরে কালার করে সেগুলো আর জায়গা মতো তুলে রাখবে না, সেগুলো আমারই করতে হয়। তো আর আমার বাবাকে মাঝে মাঝে বলি, তোমার ছেলের এই খেলনা কুড়াতে কুড়াতে আমার কোমরের শেষ হয়ে যাচ্ছে। এই বুকশেলফটা দেখা যায় কিছুদিন পরপরই আমার গুছাতে হয়, কারণ আর আমার বাবা দেখা যায় একটা বই নেয় কিন্তু বইটা পড়ে আর জায়গা মতো রাখে না। আর জায়গার জিনিস জায়গায় না রাখলে কিন্তু তখন জায়গাটা খুব এলোমেলো লাগে। তো প্রত্যেক দিন তো এটা করা সম্ভব না, তো আজকে প্ল্যান করেছি আজকে বুকশেলফটা সুন্দর করে গুছিয়ে নিব। তো সবগুলো বই সুন্দরভাবে জায়গা মতন রেখে দিলাম। আর এখন হচ্ছে একটু ধুলাবালিও পরিষ্কার করে নিব। আমার কাছে না উল্টাপাল্টাভাবে বই রাখলে দেখতে ভালো লাগে না, মানে ওই যে ছোটো বড় সাইজ অনুযায়ী যদি বই রাখা না হয় তখন না কেমন যেন দেখতে লাগে। তো এর জন্য সবগুলো একটু ঠিক করে রাখছি। আর আমার বাবার কথা হলো বই রাখলেই তো হলো, আবার গুছিয়ে রাখার কি আছে। তো পুরুষ মানুষকে এই বিষয়টা কে বুঝাবে, আমাদের মেয়েদের কত রকমের সমস্যা যে আছে এই ধরনের কাজগুলোতে। তো এখন হচ্ছে ধুলাগুলোও পরিষ্কার করে নিচ্ছি। কালো ফার্নিচারের উপরে যেহেতু ধুলাটা একটু বেশিই দেখা যায়, তো প্রথমে ভেবেছিলাম একটু ভিজা কাপড় দিয়ে মুছবো, পরে আর ভিজা কাপড় দিয়ে মুছিনি, আমার এই ডাস্ট ক্লিনারটা দিয়ে মুছে দিলাম। অন্যান্য সময় দেখা যায় আমি সকাল সকাল রান্নাটা শেষ করে ফেলি, রান্না শেষ করে তারপরে আমার সংসারের এই ধরনের কাজগুলো আমি করে থাকি। কিন্তু এখন না এত পরিমাণ গরম পড়েছে, যদি আগে রান্না করতে যাই রান্না করে শরীরে আর কোনো এনার্জি থাকবে না সংসারের এই কাজগুলো করার জন্য। তাই আগে হচ্ছে আমার ঘর দুয়ারগুলো একটু ক্লিন করে নিচ্ছি, তারপরে রান্না করতে যাব। রান্না করে সাথে সাথে আমি শাওয়ারটা নিতে পারবো, তারপরে একটু রেস্ট নিতে পারবো। আমি কিন্তু এভাবেই আমার কাজের প্ল্যানগুলো সাজিয়ে নিই। আর কাজ করার ক্ষেত্রে দেখবেন একটার পর একটা কাজ যদি স্টেপ বাই স্টেপ করেন তখন কিন্তু খুব একটা কষ্ট হয় না, আর কাজগুলো তাড়াতাড়ি শেষ হয়। মাঝে মাঝে এমন হয় একটা কাজ করতে গেলে আমাদের আরেকটা কাজ মনে পড়ে, তখন দেখা যায় ওইদিকে দৌড় দিই, আবার আরেকটা কাজ কথা মনে পড়লে ওইদিকে দৌড় দিই। এভাবে করতে গেলে দেখবেন নিজের শরীর তো ক্লান্ত হবেই, আর সময়টাও অনেক বেশি লাগবে। ছুটির দিন ছাড়া ডাইনিং টেবিলে আমাদের খুব একটা খাওয়া হয় না, কিন্তু এটা পরিষ্কার রাখা একদম বাঞ্ছনীয়। প্রত্যেক দিনই এটাকে ধুলাবালি মুক্ত রাখতে হয়। আর আমাদের বাসাটা না রাস্তার একদম সাথে হওয়াতে প্রচুর ধুলা হয়। 7 তলার উপরে হলে কি হবে, তারপরেও কিন্তু ধুলার কোনো শেষ নেই।
আজকে হচ্ছে আমার হেল্পিং হ্যান্ড আপা আসেনি, কিন্তু ঘর মোছা ছাড়া তো থাকা যাবে না, কারণ আরহাম বেশিরভাগ সময় ফ্লোরে খেলাধুলা করে, তো ঘরটা ক্লিন রাখা খুব বেশি জরুরি। তো ঘর মোছার জন্য আমি হচ্ছে এই লাঠিটা কিনেছি। এই লাঠিটা কেনার পরে না আমার অনেক বেশি হেল্প হয়েছে। একে হচ্ছে হাত লাগাতে হচ্ছে না, এটার পানিটা সুন্দরভাবে চিপে নেওয়া যাচ্ছে, আর হচ্ছে এর যেই মানে সুতাগুলো আছে এগুলি হচ্ছে টাওয়েলের টুকরা আছে যেগুলি, সেই রকম টুকরা টুকরা দিয়ে করা। এর জন্য না একদম হাতে মোছার মতন ঘরটা ক্লিন হয়ে যায়। আমার কাছে মনে হয় হাতে মোছার চাইতেও এটা দিয়ে মুছলে বেশি ক্লিন হয়। তো আমি হচ্ছে ঘরটাকে সুন্দরভাবে মুছে নিয়েছি। ভেবেছিলাম প্রথমে শুধু সামনের রুমটাই মুছবো, কিন্তু মুছতে গিয়ে দেখা গিয়েছে পুরো ঘরই ক্লিন করে ফেলেছি। তো এই কাজগুলো করতে কিন্তু 1 থেকে 1.5 ঘন্টার বেশি সময় লাগে না, আপনি যদি একটানা কাজ করে যান। তা আমি 2 ঘন্টা টার্গেটে করেছি, আমার কাজগুলো কিন্তু 2 ঘন্টার মধ্যেই শেষ হয়েছে। অনেক আপুরাই আছে নতুন নতুন সংসার শুরু করেছেন, তাদের জন্যই কিন্তু এই টিপসগুলো শেয়ার করা। কারণ অনেক আপুরাই আছে জানে না সংসারের কাজগুলো কখন কিভাবে শুরু করবে। আসলে এভাবে সময় টার্গেট নিয়ে যদি আপনারা কাজগুলো করেন তাহলে দেখবেন সময় মতো কাজও শেষ হয়, আর শরীরের উপরেও কিন্তু তেমন প্রেশার পড়ে না। তো পুরো বাসার লুকটা একটু শেয়ার করে দিচ্ছি, আসলে পুরো বাসার না, আমার ড্রয়িং আর ডাইনিং রুমটার লুকটা শেয়ার করে দিচ্ছি। তো সব রুম গুছানোর পরে না দেখতেই অনেক বেশি ভালো লাগে। তো এখন হচ্ছে আমি রান্না করতে যাব, আর আজকে খুব একটা রান্না নেইও, মানে হালকা পাতলা তরকারি আছে, শুধু একটু ভাত রান্না করব আর আরহামের জন্য কিছু করব। তো আজকে আর রান্না বান্না শেয়ার করলাম না। আজকে আমি আপনাদের সাথে খুবই সহজ একটা ডেজার্ট রেসিপি শেয়ার করব। মাত্র 3টা উপকরণ দিয়েই আপনারা কিন্তু এই ডেজার্টটা বানিয়ে ফেলবেন। তো কাজ করা শেষ করে আমি হচ্ছে একটা ছাঁকনি নিয়েছি, ছাঁকনির উপর একটা পাতলা কাপড় দিয়েছি। তারপরে এখানে আমি টক দই দিয়ে দিচ্ছি। টক দইটাকে একদম পানি ঝরিয়ে নিতে হবে। তো এর জন্য কাজ করা শেষ করেই আমি এই কাজটা করে নিচ্ছি, কারণ বেশ অনেকটা সময় লাগবে এই দইয়ের পানিটা ঝরতে, মানে 1 ফোঁটা পানিও থাকা যাবে না। এর জন্যই হচ্ছে আমি একটা পাতলা কাপড় দিয়ে দিয়েছি। ঈদের আগে ইভা আপু কিন্তু এই রেসিপিটা শেয়ার করেছিল। আমি হচ্ছে আগেও এই রেসিপিটা অনেকবার দেখেছিলাম, কিন্তু বানানোর সাহস হয়নি। যখন ইভা আপুর মুখে শুনলাম যে এই ডেজার্টটা খেতে অনেক বেশি মজা, তখন আর লোভ সামলাতে পারলাম না। তো আজকে আমি বানাচ্ছি ম্যাঙ্গো ভাপা দই। যেহেতু আমের সিজনে কিন্তু আমরা সবাই মোটামুটি অনেক রকমের ডেজার্ট আইটেম ট্রাই করি। তো আপনারাও কিন্তু এই ডেজার্টটা করতে পারেন, বেশি না, মাত্র 3টা উপকরণ দিয়েই কিন্তু হয়ে যাবে। তা আমি হচ্ছে দইটার উপরে আরেকটা রুমাল দিয়ে দিয়েছি, যেহেতু আমি যে কাপড়টা বিছিয়েছি একটু ছোট সাইজের, ভাবলাম যে উপর থেকে যদি আবার বের হয়ে যায়। তারপরে আমি উপরে ভারী একটা কিছু দিয়ে মানে ভার দিয়ে দিয়েছি, যাতে পানিটা পুরোপুরি ঝরে যায়। এই যে দেখুন আমার প্রায় 2-3 ঘন্টা মনে হয় দইটা ওইখানে ছিল, কারণ আমি বললাম না কাজ করে ওইটা করেছি। এরপরে হচ্ছে দইটা পানি ঝরে যাওয়ার পরে আমি এখানে দেখুন নিয়ে নিয়েছি, একদম কোনো পানি নেই, একদম শুকনা হয়ে গিয়েছে কিন্তু দইটা। এখন আমি এখানে অ্যাড করে দিব কনডেন্স মিল্ক। তো কনডেন্স মিল্কও আমার বাসায় ছিল, আর বাসায় সব কিছু ছিল বলেই কিন্তু আমি আজকের এই ডেজার্টটা বানাচ্ছি। তো কনডেন্স মিল্কও বেশি পরিমাণে দিব না, জাস্ট 1 চামচ দিয়ে আর একটুখানি দিয়েছি, কারণ আমে কিন্তু বেশ অনেকটা মিষ্টি থাকে। তো পানি ঝরানো দইটা কিন্তু আগে সুন্দরভাবে ফেটে নিতে হবে, তা না হলে কিন্তু দেখবেন দানা দানা থেকে যাবে। তো আমি কনডেন্স মিল্ক আর দইটাকে খুব সুন্দরভাবে আগে মিশিয়ে নিয়েছি। তারপরে একটা আম এখানে আমি পিউরি করে নিয়েছি ব্লেন্ডারে। তো আমে কিন্তু কোনো পানি অ্যাড করা যাবে না, শুধু আমের রসটাই এখানে দিয়েছি। তো প্রথমে অর্ধেক পরিমাণে দিয়েছি, তারপরে হচ্ছে পুরোটাই দিয়ে দিয়েছি, মানে একটা আম দিয়েছি। আর আমি এখানে দই প্রায় 1 কাপ পরিমাণের মতো নিয়েছিলাম, মানে শুকনোটা না, মানে পানি সহ যে দইটা নিয়েছিলাম সেটা হচ্ছে 1 কাপ পরিমাণে নিয়েছিলাম, আর একটা আম দিয়েছি। তারপরে হচ্ছে আমি হচ্ছে পুডিং বানানোর যে বাটিগুলো থাকে সেই বাটিতে নিয়েছি, আপনারা চাইলে যে কোনো ধরনের স্টিল বা কাচের বাটিতে নিতে পারেন। তো আমি নিচে একটা পেপার বিছিয়ে তারপরে হচ্ছে আমের মিশ্রণটা দিয়ে দিলাম। তারপরে আমরা পুডিং যেভাবে স্টিম করি ঠিক সেভাবেই হচ্ছে এটাকেও স্টিম করতে দিয়েছি। আমি প্রায় 40 মিনিটের মতন এটা স্টিম করে তারপরে ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি। এখন হচ্ছে মোল্ড থেকে বের করে নিব। আসলে আমি না একটু ভয় পাচ্ছিলাম যে আসলে এটা মোল্ড আউট হবে কি না, কারণ অনেকেই দেখি এই রেসিপিটা শেয়ার করে ম্যাঙ্গো ভাপা দই। এটা কিন্তু মনে হয় কলকাতার মানুষরা একটু বেশি খায়। তো আমি যখন এটা ঢেলেছি দেখলাম খুব সুন্দরভাবে মোল্ড আউট হয়ে গিয়েছে। তা আমি এটাকে মিডলে আনার চেষ্টা করছিলাম, কিন্তু এটা এত সফট মিডলেই আসছিল না। পরে আমি প্লেটটাকে একটু ঝাঁকি দিয়ে তারপরে মাঝখানে নিয়ে এসেছি। এখন উপর থেকে আমি পেপারটা তুলে নিব। এখন এর চারপাশে একটু আম দিয়ে সুন্দরভাবে ডেকোরেশন করে নিব।
এই ডেজার্টটা এতটা মজা হয়েছে, আমি প্রথমেই আরহামকে টেস্ট করতে দিয়েছি। আরহাম খেয়েই বলছে মাম্মা ম্যাঙ্গো দই। তো আরহাম তো দই অনেক পছন্দ করে, তো আরহামের বাবা মানে সাথে সাথে এক বসাতেই এটা শেষ করে ফেলেছে। আমিও কিছুটা ভাগে পেয়েছি। আপনারাও কিন্তু বাসায় বানিয়ে দেখতে পারেন, আশা করছি নিরাশ হবেন না। আমার কাছে তো বেশ ভালো লেগেছে। আর আজকের মতো ভিডিও থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।